আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকে সাধারণ গণিত অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সলিউশন দেওয়া হবে। প্রথমে আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এখানে প্রথমত মুনাফার কিছু প্রশ্ন করা হয়েছে। সরল মুনাফা এবং চক্রবর্তী মুনাফার ক্ষেত্রে কি পার্থক্য হবে, মুনাফার ক্ষেত্রে কী পার্থক্য হবে এবং এদের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। এখানে প্রথম সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধনের পরিমাণ পি দিয়ে দেওয়া আছে এবং সময়কাল n = 3 বছর দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নির্দিষ্ট সময়কাল পর মুনাফার পরিমাণ আয় কত হবে। খ নম্বরে বলছে যে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা আসল সমান কত হবে। চক্রবর্তী মূলধনের পরিমাণ, সময়কাল n 3 বছর এবং মুনাফার হার দিয়ে দেওয়া আছে। এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 বছর অন্তে চক্রবর্তী মূলধন সূত্রসহ উল্লেখ করতে হবে। খ নম্বরে 2 বছর অন্তে চক্রবর্তী মূলধন বের করতে হবে এবং গ নম্বরে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। 4 নম্বরটা হচ্ছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটা বের করতে হবে এবং 5 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। এবং লাস্টে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটা হচ্ছে সময় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। এছাড়া কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো নিয়ে ভিডিওর শেষ প্রান্তে আমরা কথা বলবো। প্রথমে আমরা সরল মুনাফার ক্ষেত্রে ক নম্বরের প্রশ্ন সলিউশন করব। প্রশ্ন ছিল যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ আয় কত হবে, অর্থাৎ এখানে আয়ের ভ্যালু বের করতে বলছে। সো আমরা জানি যে আই ইকুয়াল PRN, অর্থাৎ মুনাফা যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের PR এবং N এর মান জানতে হবে, যেখানে P হচ্ছে মূলধন, R হচ্ছে মুনাফার হার আর N হচ্ছে সময়কাল। তো দেখি এই মানগুলো কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে, খেয়াল করো। যেমন 1 নম্বরে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন P = হচ্ছে 15,000 টাকা। এরপরে সঞ্চয় স্কিমের সময়কাল n = 3 বছর, যেটা 2 নম্বরে দেওয়া আছে। 3 নম্বরে দিয়ে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মুনাফার হার R = হচ্ছে 9%। তো আমরা কিন্তু এই ফর্মুলার ক্ষেত্রে কিন্তু 9% লিখতে পারবো না, আমরা টাকা লিখতে হবে, আর টাকা আকারে লিখতে হবে। এই জন্য আমরা 9% = হচ্ছে 9/100 টাকা। ওকে, এখন আমাদের ধরি 3 বছর পর সরল মুনাফা সমান হচ্ছে I টাকা, এটা দিয়ে দেওয়া আছে, ধরি I টাকা। তো আমরা জানি I = PRN। তো এখন PR এবং N এর মান আমরা বসাইলাম এবং ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4,050 টাকা। দেয়ারপর 3 বছর পর সঞ্চয় স্কিমের সরল মুনাফা 4,050 টাকা। খ নং প্রশ্ন, 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল সমান কত হবে। আমাদের এর ভ্যালু বের করতে হবে, আর আমরা জানি মুনাফা আসল সমান হচ্ছে মুনাফা যোগ আসল, অর্থাৎ A হচ্ছে I + P, যেখানে I হচ্ছে মুনাফা এবং P হচ্ছে আসল। এখন যদি আমরা মুনাফা এবং আসলের মান বের করতে পারি তাহলে যোগ করে দিলে অ্যান্সার বেরিয়ে আসবে। তো এখন দেখো আমরা কিন্তু আয়ের মান বের করছি অলরেডি ক নম্বরে। তো আমি প্রথমে লিখতে পারি যে ক নং হতে পাই সরল মুনাফা I = 4,050 টাকা এবং দেখো P এর মান কিন্তু প্রশ্নে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। আমাদের এর মান বের করতে হবে। ধরি সরল মুনাফা আসল সমান হচ্ছে A টাকা। এখন আমরা জানি A = হচ্ছে I + P, I এবং P এর মান বসাই, 4,050 যোগ হচ্ছে 15,000, যোগ করলে হয় 19,050। দেয়ারপর 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল 19,050 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে 5টা প্রশ্ন আছে এগুলো সলভ করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রসহ উল্লেখ করো। খেয়াল করে দেখো, এর আগে কিন্তু 1, 2 এবং 3 নম্বরে P, N এবং R এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, যেটা সরল মুনাফার ক্ষেত্রে একই ছিল। তো আমাদের প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তো আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে C = P × 1 + R² N। এখন দেখো এখানে P এবং R এবং N এর মান দিয়ে দেওয়া আছে কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি যে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন P = হচ্ছে 15,000 টাকা এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9% সমান হচ্ছে 9/100 টাকা এবং সঞ্চয় স্কিমের সময়কাল
N1 ইকুয়াল হচ্ছে 1 বছর। খেয়াল করো আমরা এখানে N1 দিছি, কারণ পরবর্তী অঙ্কে কিন্তু N আসবে এবং সেই Nগুলো কিন্তু 1 হবে না। এই জন্য আমি পার্থক্য করার জন্য 1, 2, 3 ইত্যাদি দ্বারা আমি সূচিত করছি। অর্থাৎ সঞ্চয় স্কিমের সময়কাল N1 চলছে 1 বছর। ধরি 1 বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন সমান আছে C1। এখন আমরা জানি C সমান P ইন্টু 1 প্লাস R পাওয়ার N। তো এখানে C এবং N এর কিন্তু একটা মার্কিং আছে, আলাদা সূচক আছে, যার একটা হচ্ছে C1 আরটা হচ্ছে N1। তো আমি লিখতে পারি C1 ইকুয়াল P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N1। এখানে P এর ভ্যালু হচ্ছে 15,000 ইন্টু 1 প্লাস R এর ভ্যালু বসালাম এবং N এর মান N1 এর মান বসাই দিলাম। তো এখানে আসে 15,000 ইন্টু ক্যালকুলেশন করলে যেটা আসে যে 109/100, যেহেতু পাওয়ার 1 তার মানে একবারই বসবে। পাওয়ার 2 হলে আমি 2 বার গুণ করতাম, 3 হলে 3 বার গুণ করতাম, আর N থাকলে N বার গুণ করতে হবে। এবং ক্যালকুলেশন করলে যেটা আসে 16,350 টাকা। দেওয়ার পর 1 বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। খ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রসহ কত হবে। তো এই প্রবলেমটা কিন্তু আগেটার মতোই, শুধুমাত্র দ্বিতীয় বছরান্তে, অর্থাৎ প্রথম কর ক্ষেত্রে N ছিল 1 বছর আর এবার N এর মান আছে 2 বছর। তো আমরা দেখি, তো সূত্র কিন্তু একটাই, C ইকুয়ালস P ইন্টু 1 প্লাস R পাওয়ার N, এই সূত্রটাই। তো আমরা এখানে P, R এবং N এর মানটা বসাই ফেলেই। এখানে দিয়ে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন P সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিমের মুনাফার হার R ইকুয়াল 9% সমান আছে 9/100 টাকা, এবং সঞ্চয় স্কিমের সময়কাল N2 ইকুয়াল 2 বছর। এখানে আমরা N এর পরিবর্তে N2 লিখবো আলাদা করার জন্য। তো ধরি 2 বছরান্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন ইকুয়ালস C2 টাকা। এখন আমরা জানি C2 ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N2। এখন P, R এবং N এর মান বসাই দিই। তো ক্যালকুলেশন করলে আসে, চতুর্থ লাইন খেয়াল করো, 4 নম্বর লাইন, 15,000 ইন্টু 109/100 হোল স্কোয়ার। যেহেতু স্কোয়ার আছে তার মানে এখানে 2 বার বসবে, তো 2 বার আমরা গুণ করে দিলাম। ক্যালকুলেশন করলে আসে 17,821.5 টাকা। দেওয়ার পর 2 বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন 17,821.5 টাকা। এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রসহ কত। তো খেয়াল করো, এটা কিন্তু আগে মানে ক এবং খ এর মতো, শুধুমাত্র সময়ের পার্থক্য হয়েছে। সো আগের মতো আমি মূলধন, মুনাফার হার এবং সঞ্চয় স্কিমের সময়কাল লিখে ফেলবো। এবার ধরি হচ্ছে 3 বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন সমান আছে C3। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N। তো এখানে আমরা C3 এবং C3 মান বের করতে হবে, P, R এবং N3 এর মান আমরা বসাই দিব। এখানে একটু খেয়াল করো, N3 এবং C3 এই 3 দ্বারা মার্কিং করা হয়েছে এই জন্যই যে ক এবং খ থেকে পৃথক করার জন্য। আর P এবং R এর মান যেহেতু একই সব ক্ষেত্রে, এই জন্য এটা কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা P, R এবং N3 মান বসাই দিই। তো চতুর্থ লাইন খেয়াল করো, যেটা আসে 15,000 ইন্টু 109/100 হোল টু দি পাওয়ার 3, মানে এখানে কিউব আছে, যেহেতু কিউব আছে তার মানে 3 বার গুণ হবে এটা। তো ক্যালকুলেশন করলে যেটা আসে 19,425.435 টাকা। দেওয়ার পর 3 বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন 19,425.435 টাকা। এখন ঘ নম্বর প্রশ্ন দেখো, নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তো আমরা কিন্তু মানে ইতিমধ্যে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করছি, অর্থাৎ এখানে আসল আছে আবার মুনাফা আছে। তো আমরা শুধুমাত্র মুনাফা বের করবো, আসলটা আমাদের এখন আর লাগবে না। তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, তো আমাদের যে চক্রবৃদ্ধি মূলধন আছে এই মূলধন থেকে আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে শুধুমাত্র আসল মানে মুনাফা থাকবে। তো আমরা গণন থেকে পাই যে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন C3 ইকুয়াল হচ্ছে 19,425.435 টাকা। এখানে মুনাফা আছে আবার আসলও আছে, এবং সঞ্চয় স্কিমের মূলধন হচ্ছে P সমান 15,000 টাকা। সো 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এটা বের করতে হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়ালস চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন ইকুয়ালস C3 মাইনাস P।
মানে বেসিক্যালি সূত্র হচ্ছে সি মাইনাস পি, যেহেতু আমরা 3 বছর পর এই জন্য সি থ্রি লিখছি এটাকে আমরা। তো এখানে বিয়োগ করলে সি থ্রি এবং পি এর মান বসাই, বিয়োগ করলে আসে 4425.43৫ টাকা। দেয়ারফর নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা 4425.43৫ টাকা। এখন 9 নম্বর প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলছি, কিন্তু তারপরে আমি এখানে আবার করে দিলাম, সরল মুনাফাটা আবার করতেছি। তো দেখো, সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সময়কাল এন সমান 3 বছর এবং মুনাফার হার আর সমান হচ্ছে 9% সমান হচ্ছে 9/100 টাকা। এখন ধরি 3 বছর পর সরল মুনাফা ইকুয়াল আই টাকা। এখন আমরা জানি আই সমান পি আর এন, পি আর এবং এন এর মান বসাইলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 4,050 টাকা। দেয়ারপর 3 বছর পর সঞ্চয় স্কিমের সরল মুনাফা 4,050 টাকা। এখন আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আর বের করবো না, কারণ আমরা ঘনং এটা বের করছি অলরেডি। তো ঘনং হতে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান 4,425.435 টাকা। খেয়াল করো, এখানে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বেশি, তো পার্থক্য বের করতে হলে বেশি থেকে কম বিয়োগ করতে হবে। অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 4,425.435 বিয়োগ হচ্ছে 4,050 টাকা। তো বিয়োগ করলে যেটা হবে 375.435 টাকা। এখন লাস্টে একটা প্রশ্ন আছে এর জন্য দিয়ে, প্রশ্নটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? অর্থাৎ তুমি যদি ব্যাংকে সমিতিতে টাকা রাখো তাহলে তুমি কোন পদ্ধতি গ্রহণ করবা, তোমার কাছে কোনটি সুবিধাজনক মনে হয়? তো আমরা দেখতে পাই যে সরল মুনাফার ক্ষেত্রে সময় যতই বৃদ্ধি করা হোক না কেন, অর্থাৎ সময় যদি 2 বছর 3 বছর 4 বছর যাই হোক না কেন, মুনাফা শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর হিসাব করা হয়। অন্যদিকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর অন্তে প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফা যোগ করে সবৃদ্ধি মূলধন বের করা হয় এবং পরবর্তীতে প্রত্যেকবার মুনাফা হিসাব করার ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের মুনাফা হিসাব না করে সবৃদ্ধি মূলধনের উপর মুনাফা হিসাব করা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে সুদের উপর সুদ হবে, অর্থাৎ মুনাফারও মুনাফা দিবে তোমাকে, ফলে মুনাফা বেশি হবে। এবং উপরোক্ত উমনং থেকে দেখা যাচ্ছে যে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা 375.435 টাকা বেশি, যা উপরের আলোচনাকে সমর্থন করে। সুতরাং একথাই যুক্তিযুক্ত যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক। এখন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলতেছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, মোট 7টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে একটা প্যাটার্ন, এটা একটা স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নটির বীজগণিত রাশি নির্ণয় করতে হবে, অর্থাৎ এমন একটা বীজগণিত পদ লিখতে হবে যার মাধ্যমে যে কোনো সংখ্যক বা যে কোনোতম পদ বের করা যাবে। 2 নম্বর প্রশ্ন একটা জ্যামিতিক প্যাটার্ন, যেখানে 3টে ফিগার দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে পরবর্তী কাঠের সংখ্যা কত হবে এবং পরবর্তী ফিগারটা কী হবে। 3 নম্বর হচ্ছে একটা ডেফিনেশন বের করতে বলছে যে 1 মিটার কাকে বলে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5 নম্বর হচ্ছে 10 একর সমান কত বর্গমিটার। এগুলো খুবই সংক্ষিপ্ত প্রশ্ন। এবং 6 নম্বর হচ্ছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি ঘরের আয়তন দিয়ে দেওয়া আছে এবং বায়ু হচ্ছে পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। প্রথমে আমরা 1 নম্বরটা সলভ করব। 1 নম্বর হচ্ছে তালিকার সংখ্যাগুলো হচ্ছে 6, 11, 16 এবং 21। আচ্ছা, এটা কিন্তু 16, অনেকে ভাবতে পারে 15 কিনা, এটা 16 এবং 21। আমরা খেয়াল করি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 5। তোমরা পার্থক্য বিয়োগ করো, বড় থেকে ছোটো বিয়োগ করো, মানে যে কোনো পদ থেকে তার পূর্বের পদটা বিয়োগ করো, দেখো 5 আসতেছে। তো আমরা কেন এটা বের করলাম খেয়াল করবা, যেহেতু 5 আছে তার মানে অবশ্যই সাধারণ পদে 5 থাকবে, মানে পার্থক্য যে এটা অবশ্যই থাকবে। ওকে, তো আমরা দেখো এখানে প্রথম পদ হচ্ছে 6। তো 6কে আমরা কীভাবে লিখতে পারি, যেহেতু 5 পাইছি পার্থক্য, আমরা 5 গুণন 1 লিখবো, 5 1 লিখবো। তো
তো 5 গুণন 1 5 হয়, যোগ করতে হবে 1। এরপর দ্বিতীয় পদ আছে 11, 11কে লিখবো 5 গুণন 2, 5 গুণন 2 10, যোগ 1 11। তৃতীয় পদকে লিখবো 5 গুণন 3 যোগ 1। চতুর্থ পদ হচ্ছে 21 সমান হচ্ছে 5 গুণন 4 20, যোগ হচ্ছে 1 21। খেয়াল করো পার্থক্য যেটা, তার সাথে প্রথম পদের ক্ষেত্রে আমি 1 গুণ করছি, দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা 2 গুণ করছি, তৃতীয় পদের ক্ষেত্রে 3 গুণ করছি। এভাবে যদি আমি 100তম পদ বলি তাহলে আমাকে 100 গুণ করতে হবে। যদি আমরা কতম পদ বলি, কতম পদ, তাহলে ক গুণ করতে হবে। অর্থাৎ কতম পদ সমান আছে 5 কা 5 ইন্টু ক প্লাস হচ্ছে 1 সমান আছে 5 কা প্লাস 1। অতএব প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 5 ক 5 ক যোগ 1। আচ্ছা, এখন যদি তোমাদের এই ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ প্যাটার্ন বের করতে বলে, বীজগণিত প্যাটার্ন বা বীজগণিত রাশি বের করতে বলে, তাহলে তোমরা ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার বের করতে পারবা। খেয়াল করো, পার্থক্য যা হবে তত ক হবে, পার্থক্য 5, সো 5 ক অবশ্যই হবে। এখন খেয়াল করো, প্রথম পদ কিন্তু 6, প্রথম পদ হচ্ছে 6, কিন্তু আমরা পাইছি 5 ক, পার্থক্য 5। তার মানে আমাকে 1 যোগ করতে হবে, 1 কম আছে। যদি বেশি হইতো তাহলে আমরা বিয়োগ করতাম, যদি বেশি হইতো তাহলে আমরা অবশ্যই বিয়োগ করতাম। এখন 2 নম্বর প্রশ্ন দেখো, একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। এখানে আমরা আমাদের বের করতে বলছি যে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত। তো আমরা এখানে প্যাটার্ন বের করবো আগে একটা। তো প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 5, তোমরা গুণে দেখো 5টাই আছে। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 7 এবং তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 9। এখন আমরা কাঠির সংখ্যাটা তালিকা করি, তালিকা করলে হচ্ছে 5 7 9। তো পার্থক্য দেখো, পার্থক্য হচ্ছে 2। তাই আমরা খেয়াল করি যে তালিকার পাশাপাশি দুটি কাঠির সংখ্যার পার্থক্য হচ্ছে 2। আমি খেয়াল করো সংখ্যা কিন্তু বাড়তেছে আস্তে আস্তে, 5 7 9। তার মানে যদি বাড়তেছে তার মানে যোগ করতে হবে। তো এই জন্য আমরা পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা বের করার জন্য 9-এর সাথে 2 যোগ করব, যেহেতু 2 বাড়তেছে, সমান আছে 11। অর্থাৎ পরবর্তী চিত্রটা আমরা করে ফেলছি, এইভাবে করে ফেলো তোমরা। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটা ডেফিনেশন বের করতে বলছে, 1 মিটার কাকে বলে। তো আমরা এখানে একটা ডেফিনেশন লিখছি, শূন্য স্থানে 1 সেকেন্ডের 1/29,97,92,458 ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। অর্থাৎ 1 সেকেন্ডকে 29,97,92,458 ভাগ করতে হবে। এই ভাগ করার পর যে 1 ভাগ আছে, এই 1 ভাগ সময় যে দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে 1 মিটার। তো এছাড়া আরও অনেকগুলো ডেফিনেশন আছে, তোমরা চাইলে গুগল করে দেখতে পারো, উইকিপিডিয়া থেকে অনেকগুলো ডেফিনেশন দিয়ে দেওয়া আছে। তো আপাতত এটাই লিখতে পারো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত ম্যাট্রিক পদ্ধতির 2টি এককের নাম লেখো। এই প্রশ্নের উত্তর বইয়ে হুবহু দিয়ে দেওয়া আছে। প্রশ্নের উত্তর হচ্ছে, একটা একক হচ্ছে কুইন্টাল এবং আরেকটা একক হচ্ছে মেট্রিক টন। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নে বলা আছে 10 একর সমান কত বর্গ মিটার। 10 একক সমান কত বর্গ মিটার। এখন আমরা জানি যে 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গ মিটার প্রায়। অর্থাৎ 10 একর সমান 10 গুণ করতে হবে। 10 গুণ করলে যেটা হয় 40,468.6। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি। তো এটাকে আমরা ঐকিক নিয়ম করব, ক্লাস 3তে যেটা শিখে আসছি ঐকিক নিয়ম। তাহলে 1 সেন্টিমিটার সমান 1/2.54 ইঞ্চি, অর্থাৎ 160/2.54 ইঞ্চি। তো এটা ক্যালকুলেশন করলে হয় 62.99 ইঞ্চি প্রায়। অনেকে এটাকে 63 লিখতে পারে, কোনো সমস্যা নাই, তবে আমি এটাই লিখতেই পছন্দ করলাম। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। তো প্রথমত আমরা এই ঘরে কতটুকু পানি আছে এই পানির আয়তন বের করতে হবে, পানির ওজন বের করতে হবে। এরপর আমরা পানির সাথে বায়ুর কম্পেয়ার করে বায়ুর পরিমাণ বের করে ফেলব। তো দেয়া আছে ঘরটির আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার। তো আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। অতএব
7,68,000 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে, একসাথে গুণ করতে হবে 1 গুণন 7,68,000 গ্রাম, তাহলে হবে হচ্ছে 7,68,000 গ্রাম। এখন আমরা এই গ্রামটাকে কিলোগ্রামে নিয়ে যাব, কারণ আমাদের প্রশ্নের উত্তর চাইছে কিলোগ্রাম এককে। তো এখন কিলোগ্রাম এককে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম। তো 1000 দ্বারা ভাগ করলে হয় 768 কিলোগ্রাম বা কেজি। এখন যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অর্থাৎ সমায়তন বায়ুর ওজন হবে 768 গুণ 0.00129 কিলোগ্রাম। এখানে ক্যালকুলেশন করলে হয় 0.99072 কিলোগ্রাম, অর্থাৎ 1 কেজির কাছাকাছি প্রায়, কিন্তু আমি দশমিক যেটা আছে এইটাই অ্যান্সারে লিখলাম। অর্থাৎ ঘরটিতে বায়ুর পরিমাণ 0.99072 কিলোগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেতে পারো। এছাড়া যে কোনো প্রবলেমের জন্য তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে যোগাযোগ করতে পারো। ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমার পার্সোনাল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।